২০১০ সালে যখন বিকাশ শুরু হয়েছিল তখন সবাই ভেবেছিল এটা আরও একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ। কিন্তু আজ ২০২৫ সালে এসে বাংলাদেশের টোটাল ফিনটেক সেক্টরের ৭০%ই কন্ট্রোল করতেছে এই বিকাশ। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ভিসা মাস্টার কার্ডের মতো ১০০ বছরের পুরনো কোম্পানি বাংলাদেশে ১৫ বছরের একটা পুরনো কোম্পানির কাছে মার খেয়ে গেছে। চলুন আজকে আমরা এই স্ট্র্যাটেজিটা নিয়েই কথা বলবো। প্রথমে চলুন আপনাদের একটা কনটেক্সট দেই। ২০১০ সালে বাংলাদেশের মাত্র ১৩% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ছিল। এর মানে হলো ৮৭% মানুষ কমপ্লিটলি আনব্যাংকড ছিলেন। ভিসা এবং মাস্টার কার্ড ভাবলো এটা একটা পারফেক্ট অপরচুনিটি। তারা বাংলাদেশে অ্যাগ্রেসিভ মার্কেটিং শুরু করলো, কিন্তু তার একটা ফান্ডামেন্টাল প্রবলেম মিস করে গেল। প্রবলেমটা হলো ক্রেডিট কার্ড পেতে কি লাগে, ব্যাংক অ্যাকাউন্ট লাগে, স্যালারি স্টেটমেন্ট লাগে এবং মিনিমাম একটা ইনকাম লাগে। কিন্তু আপনি একবার চিন্তা করুন তো, বাংলাদেশের যে মানুষটা রিক্সা চালান, দিনে ৫০০ টাকা ইনকাম করেন, তার কি এত মাথা ব্যথা আছে এই অ্যাকাউন্ট খোলার জন্য এত ডকুমেন্টস নিয়ে উনি দৌড়ঝাঁপ করবেন? অবশ্যই না। এবং এই জায়গাটাতেই বিকাশের একটা জিনিয়াস মুভমেন্ট আমরা দেখেছি। তারা খুব ভালোভাবে বাংলাদেশের মানুষের পালস বা ব্রেনটাকে রিড করে ফেললো। তারা বুঝলো বাংলাদেশের মানুষের আসলে এই ক্রেডিট কার্ডের দরকার নেই। এদেশের মানুষের এমন একটা সিস্টেম লাগবে যেটা কাজ করবে ফিচার ফোনে, কোনো ধরনের ইন্টারনেট ছাড়া, কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া। আর যেই ভাবা সেই কাজ। ইউএসএসডি টেকনোলজি ব্যবহার করে তারা এমন একটা সিস্টেম বানালো যেটা লিটারালি ২০০ টাকার একটা নোকিয়া ফোনেও চলবে। জাস্ট সিম্পলি আপনি *246# এটা চাপ দিলে কি হবে, আপনি তাদের পুরো সিস্টেমটা অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু এটা তো ছিল কেবল শুরু, আসল গেমটা তো এর পরে। বিকাশ খুব ভালো করেই বুঝলো যে এই মার্কেটে টিকে থাকতে হলে মানুষের মনে তাদেরকে ট্রাস্ট বিল্ড করতে হবে। অ্যান্ড এরপরে তারা কি করলো, তারা গ্রামে গ্রামে এজেন্ট বসাতে শুরু করলো। ২ লাখ এজেন্ট তারা বসিয়ে ফেললো। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা বাজারে বাজারে তারা এজেন্ট বসালো। ভিসা মাস্টার কার্ড তারা ভাবলো যে বাংলাদেশে তারা ডিজিটাল রিভলিউশন ঘটাবে, কিন্তু বিকাশ ঘটিয়ে বসলো হিউম্যান রিভলিউশন। এরপরে মাস্টার স্ট্রোকটা ছিল একদম প্রাইসিংয়ে। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনে ভিসা মাস্টার কার্ড যেখানে নেয় ৩ থেকে ৪% ফি, সেখানে বিকাশ মাত্র 0.9%। ক্যান ইউ ইমাজিন? এখন সবাই চিন্তা করতে পারেন যে বিকাশ এই যে এত ন্যূনতম একটা ফি রাখছে, এটা তো ডেফিনেটলি তাদের বিজনেসে লস হবে, রাইট? কিন্তু না, বিকাশের কোনো লস হয় নাই। অ্যান্ড এখানেই বিকাশের যে স্ট্র্যাটেজিক মুভমেন্ট বা জিনিয়াস যে মুভমেন্ট, সেটা আমরা এখানে দেখতে পাই। বিকাশ খুব ভালো করে বুঝলো যে বাংলাদেশে যদি তারা টিকে থাকতে চায়, তারা লস ছাড়াই তাদের কোম্পানি চালাতে চায়, তাদেরকে খেলতে হবে ভলিউম গেমে। তারা তাদের বিজনেস মডেলে এভাবে চিন্তা করলো, যদি দিনে ১ কোটি ট্রানজ্যাকশন করা যায়, তাহলে এই 0.9% ফি দিয়েও $1 বিলিয়ন বিজনেস বিল্ড করা যাবে। ২০১৫ সালে তাদের একটা টার্নিং পয়েন্ট আসলো। সকল গভর্নমেন্ট স্যালারি বিকাশে দেওয়া শুরু হলো। ফলশ্রুতিতে ওভারনাইটে বিকাশ পেয়ে গেল ৫০ লাখ নতুন ইউজার। আর এদিকে ভিসা মাস্টার কার্ড তারা এখনো চিন্তা করছে তারা শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে খেলবে, কিন্তু ততদিনে বিকাশ অলরেডি ৮ কোটি ইউজার ছাড়িয়ে গেছে। আর এরপরে যেটা হলো সেটা হচ্ছে কমপ্লিটলি হিস্টোরিক। ২০২০-এর প্যান্ডেমিকে মানুষ ঘরে বসে বসে কমপ্লিটলি বিকাশে অভ্যস্ত হয়ে গেল। কিউআর কোড পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, ইউটিলিটি বিল, যাবতীয় সকল কিছুই মানুষ বিকাশে পে করা শুরু করলেন। আজকে ২০২৫ সালে বসে একজন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত পুরো সময়টা কাটিয়ে দিতে পারেন বিকাশ অ্যাপ দিয়ে। রিক্সা ভাড়া থেকে শুরু করে শপিং মল, সকল জায়গায় রয়েছে বিকাশে পেমেন্ট করার সুযোগ। ভিসা মাস্টার কার্ডের সিইওরা এখন কেস স্টাডি পড়েন কিভাবে একটা লোকাল স্টার্টআপ তাদের ১০০ বছরের ডমিনেন্স ভেঙে দিল। এই কেস স্টাডি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রথম, নো ইয়োর মার্কেট। টেকনোলজি নয়, আপনাকে সলিউশন বিক্রি করতে হবে, যে সলিউশনটা ট্রুলি আপনার টার্গেট অডিয়েন্সের প্রয়োজন। দ্বিতীয়ত, ইনফ্রাস্ট্রাকচার নাই মানেই সেখানে অপরচুনিটি রয়েছে। বিকাশ ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচারের যে অভাবটা বাংলাদেশে ছিল, সেটাকেই তাদের মেইন স্ট্রেংথ বানিয়েছে। ৩ নাম্বার, ভলিউম ভার্সেস প্রিমিয়াম। মাঝে মধ্যে ১০ টাকা করে কোটি মানুষ থেকে নেওয়া বেটার দ্যান ১০০০ টাকা করে হাজার মানুষ থেকে নেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। এটা কমপ্লিটলি বাস্তব। যদি একবার কোনো কিছুর হ্যাবিট আপনি তৈরি করে ফেলতে পারেন আপনার অডিয়েন্সের মাঝে, তাহলে এটা ভাঙা অনেক অনেক কঠিন। এবং এজন্যই বিশ্বের জায়ান্ট কোম্পানিগুলো কোটি কোটি টাকা ইনভেস্ট করেও আজও বিকাশকে বিট করতে পারছে না আমাদের দেশে। এটাই হলো বিকাশের গল্প, কিভাবে একটা দেশীয় স্টার্টআপ গ্লোবাল জায়ান্টদের নিজের দেশে ইররিলিভেন্ট বানিয়ে ফেললো। আপনার কি মনে হয় যে বিকাশ আগামী ১০ বছরে তাদের এই ডমিনেন্স, মার্কেট ডমিনেন্সটা ধরে রাখতে পারবে? কমেন্টে জানান।